দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। শুক্রবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন ছাত্র সমাজ সংগঠনের নেতা শায়ন লাহিড়ীকে আজ দুপুর 2টোর মধ্যে জামিন দিতে হবে। দুপুর 2টোর বেশ কিছুক্ষণ আগে তাকে জামিন দেওয়া হয়। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগে কিন্তু তাকে জামিন দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত ছাত্র সমাজ সংগঠনের নেতা শায়ন লাহিড়ী। সরকারের বিরুদ্ধে নেমেছিলাম বলেই দমন পীড়ন, যারা আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে তাদের সামনে আনুক পুলিশ। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, আমরা দেখেছি যে তার পাশে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা এবং আজ তিনি বিরোধী দলনেতাকে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন। পাশাপাশি তার জামিন এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য, সব মিলিয়ে কি খবর রয়েছে? শাশ্বতী, শোনা যাচ্ছে? হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তই হলেন আজ শায়ন লাহিড়ী। তাকে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই জামিনে মুক্তি দেওয়া হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে শায়ন লাহিড়ী আজ তিনি কি বললেন বেরিয়ে? প্রথম দেখো, ভাস্বতী তিনি বেরিয়েই যে কথাটি বলেন যে এই যে আন্দোলন, সেই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। তবে আমরা যখন তাকে প্রশ্ন করি যে এটি একটি অরাজনৈতিক এবং শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে ঘোষিত হয়েছিল, সেখানে রাজনৈতিক রং ইতিমধ্যেই চলেছে, তিনি তারপরও দাবি করেন যে না, এই আন্দোলনটি একেবারেই অরাজনৈতিক ভাবে তারা চালাচ্ছেন। এবং সব থেকে বড় বিষয়, তিনি আরো দাবি করেন যে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে এগোবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার উপর তাদের আস্থাও রয়েছে। আজকে গতকাল হাইকোর্টের তরফে অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী আজকে মুক্ত করা হয় শায়নকে এবং ঠিক বেলা 2টোর আগেই তাকে মুক্ত করা হয় এবং ব্যাংশাল কোর্ট থেকে তাকে নিয়ে যান তার আইনজীবী। একদমই ধন্যবাদ জানাবো। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শায়ন লাহিড়ী তিনি জামিনে মুক্ত পাওয়ার পর ঠিক কি বললেন? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি প্রথম প্রতিক্রিয়া দিলেন শোনাবো। পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল, তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানকার সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল, সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে। যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম, তাই বিভিন্ন দমনপীড়নমূলক নীতি আমাদের ওপর চাপানো হয়েছে, কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। কোনো রাজনীতি নেই, এতে কোনো রাজনীতি নেই। হাইকোর্টের নির্দেশ মতো জামিনে মুক্ত ছাত্র সমাজ সংগঠনের নেতা শায়ন লাহিড়ী। শায়নের জামিনের বিরোধিতা ইতিমধ্যেই শায়নের জামিনের বিরোধিতা করে রাজ্যের তরফে যেমন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং রাজ্যের হাইকোর্টের যে নির্দেশ, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু বিরোধিতা করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। অর্থাৎ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ ছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। শায়ন লাহিড়ীকে জামিনের মুক্তি দিয়ে যে বিষয় মামলা চলছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। কি কি বিষয় শীর্ষ আদালতে তুলে ধরা হবে? জানিয়ে রাখবো যে গতকাল আমরা দেখেছি যে কলকাতার হাইকোর্টের যে নির্দেশ, জাস্টিস অমৃতা সিনহার যে নির্দেশ দেওয়া হয়েছিল, যে অর্ডার তিনি দিয়েছিলেন যে দুপুর 2টোর মধ্যে যাতে ছেড়ে দেওয়া হয় শায়ন লাহিড়ীকে, তেমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে কোনো কঠোরতম পদক্ষেপ নিতে পারবে না পুলিশ তার বিরুদ্ধে, এমনটাও জানানো হয়েছিল। এবং তারপরে যেটা দেখা যায়, আজকে 1:45 নাগাদ ছেড়ে দেওয়া হয় শায়ন লাহিড়ীকে। ব্যাংশাল কোর্টে বেশ কিছু ডকুমেন্ট, ওয়ার্কিং ডকুমেন্ট ছিল, সেগুলো করে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু যেটা দেখা যায় যে রাজ্যের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং ইতিমধ্যেই ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে। সম্ভবত আগামী সোমবার এর হিয়ারিং হতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ শায়ন লাহিড়ীর যে এই যে জামিনের বিরোধিতা, সেটাই কিন্তু করেছে এবং করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে শায়ন লাহিড়ীর
বিরুদ্ধে একাধিক কেস রয়েছে, যে 11টি সুমোটো করা হয়েছিল এই ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে। সেখানে প্রায় অনেকগুলোতেই কিন্তু নাম রয়েছে, প্রায় সবকটাতেই বলা চলে যে নাম রয়েছে এই সায়ন লাহিড়ী সহ একাধিক ছাত্র নেতার, যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, পুলিশের কাস্টাডিতে রয়েছে। এবং এদের বিরুদ্ধে কিন্তু পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি ভাঙা থেকে আরম্ভ করে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, এইরকম একাধিক নন বেলেবল সেকশন দেওয়া ছিল তাদের বিরুদ্ধে। এবং সেই বিষয়গুলো মূলত সুপ্রিম কোর্টে হাইলাইট করবে, এবং পুলিশ যে একাধিক জখম হয়েছে এবং যে হারে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অর্থাৎ নবান্ন অভিযান ঘিরে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা শহর, এই বিষয়গুলোই কিন্তু হাইলাইট করা হবে সুপ্রিম কোর্টে বলে এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। এ নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। কি প্রতিক্রিয়া তাদের, শোনাবো পরপর। যেখানে যাবে আবার মুখ পুড়বে, সুপ্রিম কোর্টও বলবে তাই। রাজ্য সরকারের তো লজ্জা বলে কিছু নেই। রাজ্য সরকার কার্যত বিরোধাভাস শুনতে পারেন না। আন্দোলনের গতি প্রকৃতি, আন্দোলনের কথা নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু বিরুদ্ধাভাস শোনার জন্য তাকে আটক করতে হবে, জেলখানায় রূপান্তরিত করতে হবে রাজ্যটাকে। অথচ এই পুলিশ কার্যত নিরাপত্তা দিতে পারে না মহিলাদের, ব্যর্থ হয়। সেখানে আবার গিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে। আসলে লজ্জা শরম বলে কিছু নেই। বিরোধী আন্দোলনকে খাটো করে দেখানোর চেষ্টা, বিরোধীদের ছোট করে দেখানোর চেষ্টা, যে কোনো প্রতিবাদকে নিচু করার চেষ্টা, কালিমালিপ্ত করার চেষ্টা, কলঙ্কিত করার চেষ্টা করছেন। এটাতে বাংলার মানুষ আগামী দিনের ইতিহাস লেখা থাকলে স্বৈরাচারী সরকারের একটা বিকৃত রূপ হিসেবে পশ্চিমবাংলার ছবিকে দেখতে পাবে। না, যাওয়াই তো উচিত। গুন্ডামি করার জন্য তো ছাত্ররা নয়, এরা তো গুন্ডা দলের সর্দার। সায়ন লাহিড়ী ডেকে পুলিশকে মারধর করেছেন, একজনের চোখ নষ্ট হয়ে গেছে, কি উত্তর দেবেন? আর হাইকোর্টের বিচারপতি, যিনি ছাত্রাবস্থায় সিপিএম করতেন, তিনি সেই ছাত্রদের সমর্থন করে বলেছেন প্রতিবাদ করলেই কি অ্যারেস্ট। আরে প্রতিবাদ করা আর গুন্ডামি করার মধ্যে এই বিচারপতি তফাৎ দেখেন না। সেই জন্য আমরা সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হচ্ছি। এই সিপিএম এর বিচারপতি, সিপিএম করা বিচারপতিদের সবসময় নিরপেক্ষ বিচার ভঙ্গি নেই। আমি সুস্পষ্টভাবে তার সমালোচনা করছি, তার অর্ডারের সমালোচনা করছি। বারাসাতে আরজি করা আছে, দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের অফিস ঘেরাও সিটুর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। আপনাদের সামনে তুলে ধরছি যে ছবি, সিটুর তরফে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে গলি থেকে রাজপথ আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, দোষীদের গ্রেফতারের দাবিতে এসপি অফিস ঘেরাও কর্মসূচি। আর সেই কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো বারাসাতে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। আগে থেকেই প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা ছিল এবং ব্যারিকেড দিয়ে মুড়ে রাখা হয়েছিল গোটা এলাকা। তবে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। সিটুর যারা কর্মী সমর্থক তাদের নেতৃত্বে এই বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। বারাসাতে আরজিকর কাণ্ডের আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গলি থেকে রাজপথ, প্রায় প্রতিদিনই আন্দোলন প্রতিবাদের
উত্তাল হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। বারাসাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ। ছবি আপনাদের সামনে তুলে ধরছি, উই ওয়ান্ট জাস্টিস, আর এই স্লোগান তুলেই কিন্তু বিক্ষোভের আঁচ বাড়ছে গলি থেকে রাজপথ সর্বত্র। বারাসাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে বিক্ষোভ প্রতিবাদ তা চলছে, দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি। আর এই কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন তারা। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই তদন্তভার সিবিআইয়ের হাতে। আরজিকর কাণ্ড নিয়ে যেরকম জিজ্ঞাসাবাদ চলছে, পাশাপাশি আরজিকরে হাসপাতাল আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ চলছে, বেশ কয়েকজন চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যেভাবে পরিস্থিতি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে উত্তপ্ত হচ্ছে এই আন্দোলন প্রতিবাদকে কেন্দ্র করে, আজও বারাসাতে একই ছবি ধরা। এবার অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। ধর্ষণের অভিযোগের তদন্ত করতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত পুলিশ আউটপোস্টের ইনচার্জ সহ 9 জন পুলিশ কর্মী। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজন। পলাতক অভিযুক্তের খোঁজে হাসনাবাদ পুলিশ। নবান্ন অভিযানে আন্দোলনকারীদের আক্রমণে জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ইটের আঘাতে কার্যত দৃষ্টি হারাতে বসেছেন কলকাতা পুলিশের সাইবার সেলের এক সার্জেন্ট। তার রেশ কাটতে না কাটতেই ফের পুলিশকে আক্রমণের অভিযোগ। এবার ধর্ষণের অভিযোগের তদন্তে গিয়ে অভিযুক্ত ও তার সঙ্গীদের হাতে আক্রান্ত পুলিশ ইনচার্জ সহ 9 জন পুলিশ। হাসনাবাদ থানার খড়মপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পেয়ে খড়মপুর এলাকায় যায় হাসনাবাদ থানা এলাকার মুরারিশা আউটপোস্টের পুলিশ। গভীর রাতে অভিযুক্তের বাড়িতে তদন্তে গেলে অভিযুক্ত এবং অভিযুক্তের সঙ্গীরা পুলিশকে ঘিরে ফেলে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। মুরারিশা আউটপোস্টের ইনচার্জ সহ মোট 9 জন পুলিশ কর্মী আহত হন বলে পুলিশের দাবি। তাদের উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে অপরাধীদের ধরতে গিয়ে পুলিশের ওপর এই হেন আক্রমণে আতঙ্কিত পুলিশ কর্মীরা। যদিও ধর্ষণে অভিযুক্ত রাকেশ শেখ পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে হাসনাবাদ থানার পুলিশ। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজি করে অধীর চৌধুরী, ঢুকতে বাধা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি অধীরের পরে আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। আরজি করে অধীর রঞ্জন চৌধুরী গেলে ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশের তরফে। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয় অধীর রঞ্জন চৌধুরীর, পরে আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। সেখানে যাই পরিবারকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, নানা বাহানায় পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে পানিহাটিতে। এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করে যে পুলিশ সিআইএসএফ তারা কেউ জানে না এগুলো, তাদের আমি দোষ দিতে রাজি না, তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা, এটা দেখে আমি অবাক হলাম। কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম। পুলিশ প্রথমে টাকা অফার করেছে, তারপর তো মুখ্যমন্ত্রী পরে গেছে, পুলিশ ডেকে নিয়ে গিয়ে বলছে তার বাবাকে টাকা নেন, যা করছে আমরা করতে দিন, এখনই পুরাতে হবে, দেরি করা যাবে না। গোটা তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই পুলিশের তৎপরতা। সেদিন যদি আমাদের ঘরের মেয়ের পক্ষে থাকতো, নির্যাতিতার পক্ষে থাকতো, তাহলে আজকে অপরাধীদেরকে মুক্তি পেত না। আমাদের কাছে আরও খবর
যে আজকে বাংলায় এই আরজিকর কাণ্ডের পিছনে যা যা দেখছেন আপনার চোখের সামনে, তার পিছনে আরও নেপথ্যে একটা বড় কাহিনী আছে। সেই কাহিনীর আরেকজন নায়ক সম্ভবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি, তার সঙ্গে আমার পরিচয় নাই, চিনি না, জানি না। ডক্টর শ্যামাপ্রসাদ বলে একজন ব্যক্তি, তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি। খবরে প্রকাশ আমরা জানতে পারছি তার নাকি আরজিকর কাণ্ডের আজকে যে দুর্নীতি, যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে আরজিকর জগতের মধ্যে, সেখানে তার নাকি বিরাট প্রতিভা, বিরাট তার প্রভাব আছে। নারী নির্যাতন মামলায় মোদির মুখে দ্রুত ফয়সালার সওয়াল। নারী নিগ্রহ নিয়ে দেশে কঠোর আইন করা হয়েছে। 2019-এ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের উদ্যোগ দেওয়া হয়। জেলা মনিটরিং কমিটিকে আরও সক্রিয় হতে হবে। নারী নির্যাতন মামলায় দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রীর। এর আগে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী। आज महिलाओं के खिलाफ अत्याचार, बच्चों की सुरक्षा समाज की एक गंभीर चिंता है। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी। इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है। इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमेटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है। इस कमेटी में डिस्ट्रिक्ट जज, डीएम और एसपी भी शामिल होते हैं। क्रिमिनल जस्टिस सिस्टम के विभिन्न पहलुओं के बीच समन्वय बनाने में उनकी भूमिका अहम होती है। हमें इन कमेटियों को और अधिक सक्रिय करने की जरूरत है। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম ফোন লাইনে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ও কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়ের সঙ্গে। শোনাবো পরপর তাদের প্রতিক্রিয়া। আইন নরেন্দ্র মোদী করেছেন 2 মাস পরে হরিয়ানার ভোট। তার আগে গত সপ্তাহে ধর্ষক বাবা রাম রহিম তিনি ছাড়া পেয়েছেন। এত কঠোর আইন করেছেন যে গুজরাটের বুকে বিলকিস বানুর ধর্ষকদের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে তাদের মালা পরিয়ে বলা হয় যে আপনারা ধর্ষক নন। এত কঠোর আইন করেছেন নরেন্দ্র মোদীর সরকার যে পশ্চিমবঙ্গের বুকে ঘটনা নিয়ে নিশ্চিতভাবে প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু যখন নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বেনারস হিন্দু ইউনিভার্সিটির যে রেপিস্ট, যারা একজন ছাত্রীকে ধর্ষণ করেছে ক্যাম্পাসের মধ্যে গবেষণারত পিএইচডি ছাত্রী, সেই ধর্ষক ছাত্রীকে যারা যৌন নির্যাতন এবং ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর নিতে 22 দিন সময় লাগায়। কারণ ধর্ষকরা সকলেই অমিত মালব্য বিজেপির আইটি সেলের নেতা এবং তাদের ছবি নরেন্দ্র মোদীর সাথে। এত কঠোর আইন করেছেন যে বিজেপি নেতার পরিচালিত স্কুল মহারাষ্ট্রের বদলাপুরে সেখানে ক্লাস 3 এবং ক্লাস 4 শিশু কন্যাদের যৌন এত কঠোর আইন এনেছেন। এই গত জন্মাষ্টমী 4 দিনও হয়নি, জন্মাষ্টমীর অনুষ্ঠান থেকে ফেরার পথে উত্তরপ্রদেশে 15 বছর এবং 17 বছরের 2 নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় এবং বলা হয় হত্যা করেছে। পুলিশ পরিবারের হাতে দেহ তুলে দেয়নি, সরাসরি চালিয়েছে। প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন আমরাও এই কথাটা একই কথা বলছি, এটা নতুন কথা নয়। ভারতবর্ষের আইনের প্রভিশনে কঠিনতম সাজা লেখা আছে। রাজ্য সরকার চাইলে একসঙ্গে আইন আনতে পারেন, বেশি কোনো অসুবিধা নেই, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র তুতু মায় না করে, পলিটিক্যালি এটাকে ড্রাইভ না করে, একটা সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে এসে নারী সুরক্ষাকে প্রায়োরিটি দিতে হবে। এই ফাস্ট ট্র্যাক কোর্ট 48,600 কেস পেন্ডিং পশ্চিমবঙ্গে। এই ফাস্ট ট্র্যাক কোর্ট পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। পক্সো আইন শুদ্ধ 48,000 কেস পেন্ডিং পড়ে আছে। তো শুধুমাত্র আমরা উই ওয়ান্ট জাস্টিস বললে তো হবে না, নিশ্চয়ই জাস্টিস প্রয়োজন আছে, কিন্তু তার জন্য যা যা করণীয় সরকারকে এগিয়ে এসে করতে হবে। গত 9 আগস্ট আরজি করের এই ঘটনার পর থেকেই দেশ জুড়ে প্রতিবাদের ঝড়।
আদালতের নির্দেশে ঘটনার তদন্তভারও নিয়েছে সিবিআই এবং বিচারের দাবিতে বিক্ষোভ আন্দোলন যেরকম চলছে এবং এর আগে আমরা দেখেছিলাম যে ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রীকে দুবার চিঠিও লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেখানে প্রধানমন্ত্রীকে প্রথম চিঠিটা লেখা হয়েছিল ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয় এবং পাশাপাশি পরবর্তী চিঠিটাও কিন্তু এক সপ্তাহের ব্যবধানেই লেখা হয়। এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় একজনকে এবং সিবিআই কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। এই পরিস্থিতিতে দ্রুত বিচারের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেখানে তিনি উল্লেখ করলেন নারী নির্যাতন এবং শিশুদের মতো নিরাপত্তার বিষয়গুলো যেভাবে গুরুত্বপূর্ণ এই সমাজে এবং পাশাপাশি মহিলাদের নিরাপত্তাও সুনিশ্চিত করার জন্য দেশে কঠোর আইন তৈরি করা হয়েছে, কিন্তু সেই আইনগুলোকে আরও সক্রিয় করে তোলা প্রয়োজন। মহিলাদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু তত বেশি নিশ্চয়তা হবে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাহুল বাবু, নারী নির্যাতন মামলায় নরেন্দ্র মোদীর মুখে দ্রুত ফয়সালার সওয়াল, যেখানে তিনি বলছেন নারী নিগ্রহ নিয়ে দেশে কঠোর আইন রয়েছে এবং সেগুলোকে বলবৎ করতে হবে, কড়াভাবে সেগুলোকে প্রয়োগ করতে হবে। কিভাবে দেখছেন এই বিষয়কে? রাহুল বাবু, শোনা যাচ্ছে? দেখুন, নারী নির্যাতনে পশ্চিমবাংলা 1 নম্বর, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী বসে রয়েছে। সারা রাজ্যের মানুষ এখন এই আরজি করের যে ডাক্তার হত্যা এবং নির্যাতনের ঘটনায় মমতা ব্যানার্জিকে মূল দোষী সাব্যস্ত করেছে। তার কারণ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আড়াল করার কাজ মমতা ব্যানার্জি করছে। অতএব আমরা মনে করি যে এই পার্টি, যাদের একদম নেত্রী মহিলা হওয়া সত্ত্বেও ধর্ষণ এবং খুনে যার সবচেয়ে বেশি হাত বলে বাংলার মানুষ মনে করছে, সারা দেশের মানুষ মনে করছে, লোকেরা জাস্টিস চাইছে, সেই পার্টির মুখে এই সমস্ত নারী সুরক্ষার কথা মানায় না। আগে বাংলার নারীদের সুরক্ষা দিক, তারপরে লম্বা চওড়া কথা বলবে। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। 4:04 দিকে সময় এখন আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব টলিউড। ফিল্মের প্রভাব পড়বে না, ছবির থেকেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। মন্তব্য নাট্যকার কৌশিক সেনের। বাংলা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। একাধিক হিন্দি ছবি হিংসা বিদ্বেষের বার্তা দিচ্ছে, তীব্র প্রতিবাদ করেছেন বিধায়ক সোহম চক্রবর্তীও। আমরা দেখেছিলাম এই ছবি নিয়ে যেরকম শুক্রবার এই প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ, এবার তার মন্তব্যে কোথাও গিয়ে সায় দিয়ে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন সোহম চক্রবর্তী এবং যেখানে তিনি বলছেন যে ওই ছবি বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা ছাড়া কিছুই নয়। পরিচালক শানোজ বেস্টোর দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির ট্রেলার 2023-এই মুক্তি পেয়েছে এবং তারপরে কিন্তু বাংলায় যেরকম এই ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং পাশাপাশি শুক্রবারই এই সিনেমা হলে ছবিটি মুক্তি পায়, তবে বাংলায় এর কোনো শো নেই এবং সেই পরিপ্রেক্ষিতেই কুণাল ঘোষ গতকাল যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ সায় দিয়েই কিন্তু সোহম চক্রবর্তী তিনিও যে বার্তা দিয়েছেন, তিনিও যেই গোটা বিষয়ের তীব্র প্রতিবাদ করেছেন এবং যেখানে তিনি বলেছেন এই ছবি সম্পূর্ণভাবে বাংলাকে কালিমা লিপ্ত করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় এবং পাশাপাশি এই ছবি হিংসা বিদ্বেষের বার্তা দিচ্ছে, এমনটাই বলেছেন বিধায়ক সোহম চক্রবর্তী এবং যেখানে তিনি বলছেন রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবে যখন দেখি কোনো কারণ ছাড়াই কিছু মানুষজন নিজেদের বা কোনো নির্দিষ্ট দলের স্বার্থের জন্য বাংলাকে কালিমা লিপ্ত করতে চাইছে, তখন খারাপ লাগে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, শুক্রবারই এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ, এবার তার মন্তব্যেই কোথাও গিয়ে সায় দিয়ে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন সোহম চক্রবর্তী। গতকাল যে ছবির মুক্তি হয়েছে ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন। তা নিয়েও কিন্তু চলচ্চিত্র জগতের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, কারণ সে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু গতকাল যে ছবিটি রিলিজ হয়েছে তারপরেই কিন্তু টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু কুণাল ঘোষের পাশেই দাঁড়িয়েছেন এবং তারা বলেছেন যেভাবে বাংলাকে কালিমা লিপ্ত করার জন্য একটি ছবি তৈরি হয়েছে তা কখনোই মেনে নেওয়া যায় না। বাংলার অপসংস্কৃতির একটা পরিচয় কিন্তু এই ছবিতে প্রকাশ পেয়েছে, তার তীব্র নিন্দা কিন্তু কৌশিক সেন সহ একাধিক
টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তার সমালোচনা করেছেন এবং সেখানে যেটা বলা হয়েছে যে শুধুমাত্র বাংলাকে কালিমালিপ্ত করার জন্য এই ছবিকে বানানো হয়েছে এবং তার জন্য তীব্র প্রতিক্রিয়া কিন্তু বিভিন্ন টলিউডের অভিনেত্রী এবং অভিনেতারা জানিয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম অভিনেতা কৌশিক সেন ও রুদ্রনীল ঘোষের সঙ্গে, কি জানিয়েছেন তারা শোনাব। ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব টলিউড, বাংলার নামে ভিত্তিহীন কুৎসা ছড়ানোর অভিযোগ এই সিনেমায়, তবে ফিল্মের ওপর বিশেষ কোনো প্রভাব পড়বে না। প্রচুর ছবি সাম্প্রতিককালে হয়েছে, তাতে করে তো নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া উচিত ছিল, সেটা হয়নি। কারণ সিনেমা আর মানুষের জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা দুটো আলাদা হয়। আর পশ্চিমবঙ্গে মানুষ যারা বসবাস করেন তারা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে নেবেন। তারা যদি মনে করেন আমরা খারাপ আছি, তাহলে সেটার জন্য একটা ছবি থেকে ডিসাইড করতে হবে না আমরা খারাপ আছি। আর যদি তারা মনে করেন আমরা ভালো আছি, সেটাও তাদের অভিজ্ঞতা লব্ধ একটা উপলব্ধি হবে। তার জন্য একটা চলচ্চিত্র দেখে তাদের সিদ্ধান্ত নিতে হবে না আমি ভালো আছি না খারাপ আছি পশ্চিমবঙ্গে। কারণ এটা নিয়ে বিতর্কটা অর্থহীন এবং আমি মনে করি এই মুহূর্তে অনেক বেশি জরুরি হচ্ছে আরজি করের ঘটনাটায় বিচার পাওয়া, সিবিআই কি করছে সেটা জানা, এবং সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটি কার প্রশ্রয়ে এতটা ফুলে ফেপে উঠলো সেইটা দেখা। যেভাবে অন্য দেশ থেকে বাংলাদেশ বর্ডার দিয়ে যে বারবার লোকজন ঢুকে পড়ছে, তারপরে এই সাম্প্রতিক কালে যেভাবে রোহিঙ্গারা ঢুকে পড়ছে বলে তথ্যনিষ্ঠ ভাবে আমরা সব খবরই দেখতে পেয়েছি, সেই বিষয়টা যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নষ্ট করছে সেইটা নিয়ে এই সিনেমাটা। আমি জানি না যে এতে প্রবলেমের কি রয়েছে, এটা তো আগে সিনেমা দেখতে হবে। হাইকোর্টও সেই অর্ডারই বলেছেন যে আগে সিনেমা যার যার পছন্দ হবে দেখবেন, নাহলে দেখবেন না। সিনেমা যদি রিলিজ করে পশ্চিমবঙ্গে, যদি হল পায়, তো তখন লোকের দেখা উচিত। যদি মনে হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের যদি মনে হয় যে এর মধ্যে কোনো তথ্য রয়েছে যেটা তারা অফিসিয়ালি খণ্ডন করতে পারবেন, তখন অন্য কোনো ভূমিকায় আসা উচিত। মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। কলকাতার শো বাতিল করলেন শ্রেয়া ঘোষাল। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের। 14 সেপ্টেম্বর ছিল নির্ধারিত অনুষ্ঠানের দিন। নতুন সূচিতে অক্টোবরে হতে পারে এই অনুষ্ঠানের নতুন দিনেও বৈধ থাকবে বর্তমান টিকিট। শ্রেয়া ঘোষাল এও জানিয়েছেন যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা তাকে প্রভাবিত করেছে এবং আরজিকরের যে প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচিকে তিনি সমর্থনও জানিয়েছেন। বিজেপি নেতা রাহুল সিনহা ও তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি জানিয়েছেন শোনাব। শ্রেয়া ঘোষাল ভারতবর্ষের এই মুহূর্তে অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী। শ্রেয়া ঘোষালের গলার মূর্ছনায় মুগ্ধ হয় না এরকম ভারতবাসী খুঁজে পাওয়া বিরল। শ্রেয়া ঘোষাল একজন মহিলা হিসেবে আরজি করের ঘটনার যে প্রতিবাদ জানিয়েছেন, সেই প্রতিবাদকে আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা শুধু শ্রেয়া ঘোষালের কাছে আবেদন করব, আরজি করের ঘটনা আমরা সবাই চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু শ্রেয়া ঘোষাল বর্তমানে মুম্বাইতে থাকেন, মহারাষ্ট্রে। এই মহারাষ্ট্রের বদলাপুরে যে স্কুলের মধ্যে স্কুল ছাত্রীদের, যাদের ক্লাস 3 এবং ক্লাস 4 এর ছাত্রীদের, বিজেপি নেতা পরিচালিত স্কুল, সেই স্কুলের স্কুল ছাত্রীদের উপর যৌন নির্যাতন হয়েছে, তার বিরুদ্ধে যদি শ্রেয়া ঘোষাল একটা বিবৃতি দেন। আরেকজন ডিউটিরত ডক্টরকে হসপিটালের মধ্যে যদি তার বিন্দুমাত্র নিরাপত্তা না থাকে, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে চিন্তাজনক। তৃণমূল হচ্ছে ধর্ষকদের পার্টি। ওরা এই জাতীয় খুন ধর্ষণ করে করেই আজকে এত দূর এসছে, সেই জন্য ওদের গায়ে গুলো লাগবে না। কিন্তু তৃণমূলেরও প্রচুর মানুষ যারা সমর্থক, তারাও কিন্তু মোমবাতি জ্বালাতে গিয়েছিল, তারাও কিন্তু এই যে ছাত্র আন্দোলনে সামিল হয়েছে। বিভিন্ন এলাকায়
বিভিন্ন মহল্লায় তারাও কিন্তু মোমবাতি মিছিল করেছে। অতএব সেই কারণে তৃণমূল কংগ্রেসের আগামী দিন কিন্তু বড় ভয়ঙ্কর খারাপ আসছে। এই শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান বাতিল থেকে এটা আবার প্রমাণ হলো। আরজি করের দিকে নজর রাখবো, কারণ সেখানে আমরা দেখলাম আজ সকাল থেকে যেরকম টেলিমেডিসিন পরিষেবা শুরু হয়, দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা চলে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো আগামীকাল অর্থাৎ রবিবার নির্যাতিতার নামে চিকিৎসকদের একটি ক্যাম্প রয়েছে এবং সেখানে পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষকে, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো আরজি কর হাসপাতালে আজ যান অধীর রঞ্জন চৌধুরী এবং অধীর রঞ্জন চৌধুরীকে ঢুকতে বাধা দেওয়া হয়। অধীর রঞ্জন চৌধুরী পরবর্তীতে ফোনে কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। এর আগে আমরা দেখলাম নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যান অধীর রঞ্জন চৌধুরী। এর আগে গত 14ই অগস্ট তিনি আরজি কর হাসপাতালে এসেছিলেন এবং সেখানে নির্যাতিতার সঙ্গে যেরকম নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং তারপর আরজি কর হাসপাতালে যান। আজও আরজি কর হাসপাতালে তিনি এলেন এবং আগে সোদপুরের বাড়িতে যান নির্যাতিতা এবং সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেন। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সত্যসুন্দর, আমরা সকালে দেখলাম যে টেলিমেডিসিন পরিষেবা, সেই পরিষেবা যেরকম হলো, পাশাপাশি আগামীকালও কিন্তু চিকিৎসকদের একটা কর্মসূচি রয়েছে যেখানে নির্যাতিতার নামে চিকিৎসকদের একটি ক্যাম্প রয়েছে, পাশাপাশি আরও অন্যান্য কর্মসূচি রয়েছে আগামী দিনে তাদের। এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত যে জুনিয়র চিকিৎসক তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু একইভাবে রয়েছে। আজকে 23 দিনে তাদের এই কর্মবিরতি পড়ল, কিন্তু এই কর্মবিরতির পাশাপাশি তারা জানাচ্ছেন যে তারা আজকে কিন্তু সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত তারা টেলিমেডিসিন পরিষেবা দিয়েছেন। সেই টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে প্রায় 450-ও বেশি রোগীর সঙ্গে তারা টেলিফোনিক কথোপকথন করেছেন এবং এর মাধ্যমে কিন্তু তাদের বিভিন্ন রোগ সম্পর্কে তাদের কি ধরনের তারা ওষুধ তারা খাবেন সেই সম্পর্কে কিন্তু তাদেরকে ধারণা দিয়েছেন। শুধু তাই নয়, ভিডিও কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তারা সেই নির্দিষ্ট যারা 4টি নির্দিষ্ট নম্বর ছিল সেই নম্বরেই যোগাযোগ করেছেন রোগীরা বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বাইরে থেকেও বেশ কিছু রোগী তারা আরজি কর মেডিকেল কলেজে হাসপাতালের যারা জুনিয়র ডাক্তার রয়েছেন বিভিন্ন বিভাগের, সেই বিভিন্ন বিভাগের যারা রয়েছেন ডাক্তার, তাদের কাছ থেকে কিন্তু সেই পরিষেবা পেয়েছেন। অর্থাৎ আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা জানাচ্ছেন যে বিচারের দাবিতে, জাস্টিসের দাবিতে তাদের যে আন্দোলন চলছে, তাদের যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতিতে তারা যেরকম সামিল হয়েছেন তার পাশাপাশি কোনোভাবে গোটা হাসপাতালের চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে ইতিমধ্যে যেমন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালু রয়েছে, এমার্জেন্সির বেশ কিছু অংশ চালু রয়েছে এবং যে সমস্ত রোগীরা আসছেন তারা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পান এবং সেই কারণেই এই টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে তারা এই টেলিমেডিসিন পরিষেবাতে যে প্রেসক্রিপশন ব্যবহার করেছেন সেখানেও কিন্তু এই নির্যাতিতা তরুণীর বিচারের আবেদন জানানো হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস, হ্যাশট্যাগ আরজি করের যা পড়ুয়া রয়েছে সেই জাস্টিসের, তার যে নির্যাতিতা তরুণী রয়েছে তার জাস্টিসের দাবি জানানো হয়েছে। অর্থাৎ এই কর্মসূচি যেরকম তারা আজকের রয়েছে তাদের চিকিৎসা পরিষেবার সঙ্গে, আগামীকালও আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তারা একটি হেলথ ক্লিনিক খুলেছেন এবং এই নির্যাতিতা তরুণীর নামে তারা এই অভয়া ক্লিনিক সেটা চালু করবেন আগামীকাল। একেবারে ফিজিক্যালি যে সমস্ত রোগীরা আসবেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সশরীরে তারা এই জুনিয়র ডাক্তারদের কাছে সেই চিকিৎসা পরিষেবা পাবেন। এর পাশাপাশি আন্দোলনের যে কর্মসূচি, আন্দোলনের যে ঝাঁজ, সেটা কিন্তু একই রকমভাবে রয়েছে। আগামী 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযান কর্মসূচি রয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের। তার কারণ তারা মনে করছেন এই যে গোটা তদন্ত প্রক্রিয়া এবং সেক্ষেত্রে প্রশাসনিক যে ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতা নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন এবং সরাসরি কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে কিন্তু তাদের এই লালবাজার অভিযান হবে আগামী 2রা সেপ্টেম্বর, এমনটাই কিন্তু নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি আগামী 4 তারিখে, সেপ্টেম্বরের 4 তারিখে এখানে মানববন্ধন হবে, মোমবাতি জ্বালিয়ে তারা আরজি কর মেডিকেল কলেজের আন্দোলনরত যে সমস্ত জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং আরও অন্যান্য জায়গার
যারা জুনিয়র ডাক্তার রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা এসে এই মানববন্ধনে সামিল হবেন। অর্থাৎ বিষয়টি খুব পরিষ্কার যে বিচারের দাবি, কর্মবিরতি, এই গোটা প্রক্রিয়া, তাদের যে আন্দোলনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু তারা সমানভাবে সরব রয়েছেন। তার কারণ তারা মনে করছেন যে এখনো পর্যন্ত 23 দিন পরেও কিন্তু সেই বিচার, সেই জাস্টিস, সেটা কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে তারা যেরকম সরব হয়েছে, ইতিমধ্যেই সিবিআই গোটা তদন্ত প্রক্রিয়ার দায়িত্ব নিয়েছে এবং সিবিআই এর তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে সেই বিষয়টার মধ্যেও কিন্তু তাদের একটা প্রশ্ন রয়েছে যে এখনো পর্যন্ত সিবিআই কেন দোষীকে চিহ্নিত করতে পারলো না এবং সেই অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া গেল না। এদিকে লাগাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করা হচ্ছে, তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে তদন্ত প্রক্রিয়া যেরকম চলছে, তার পাশাপাশি জুনিয়র ডাক্তাররা তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতিতে কিন্তু তারা একইভাবে সামিল রয়েছেন। কিন্তু তার পাশাপাশি আজকে যেরকম তারা টেলিমেডিসিন পরিষেবা দিয়েছেন, আগামীকালও তারা হেলথ ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা থেকে যাতে সাধারণ মানুষ বঞ্চিত না হন, সেই বিষয়টিও কিন্তু তারা সমানভাবে মাথায় রাখছে। একদমই। এবং আগামীতে যে একাধিক কর্মসূচিও রয়েছে, তাদের আগামীকাল মূলত নির্যাতিতা চিকিৎসকের নামে ক্যাম্প রয়েছে এবং সেখান থেকে পরিষেবা দেবেন তারা। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি আরজিকর থেকে। একদিকে আরজিকরে যেরকম জুনিয়র চিকিৎসকদের একাধিক কর্মসূচি চলছে, অন্যদিকে আজ আমরা দেখলাম আরজিকরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর আরজিকর হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শালতোরায় বিস্ফোরণে মৃত্যু যুবকের। বেআইনি খনন কাজের জন্য বাইকে ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ, দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট বিরোধী দলনেতার। 72 ঘন্টার মধ্যে তদন্তের কিনারা অথবা এনআইএ দিয়ে বিস্ফোরণের ঘটনার তদন্তের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় মুখ পুড়েছে রাজ্য সরকারের। বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে শাসক দল। এই আবহে নতুন করে আরো একবার অস্বস্তিতে রাজ্য সরকার। ঘটনাস্থল বাঁকুড়ার শালতোরা। শুক্রবার রাতে লালপাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। নিমেষে ছিন্ন ভিন্ন হয়ে যায় চালকের দেহ, টুকরো হয়ে যায় বাইকটি। বিস্ফোরণ প্রাণ কাড়ে বাইক চালক জয়দেব মণ্ডলের। বিস্ফোরণের পরেও কিছুক্ষণ বেঁচে ছিলেন জয়দেব। তড়িঘড়ি তাঁকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জয়দেবকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ঘটনার নেপথ্যে রাজ্যের শাসক দলকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট, এলাকায় অবৈধ খনন কাজের জন্য ওই ব্যক্তি বাইকে ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন। দুর্ভাগ্যবশত ডিনামাইট বিস্ফোরণেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাটি ধামাচাপা দিতে তড়িঘড়ি দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করে। এখানেই শেষ নয়। তৃণমূলের অরূপ চক্রবর্তী সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরই শালতোরা এলাকায় অবৈধ খনির কার্যক্রম বেড়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। একই অভিযোগ স্থানীয় বিজেপি বিধায়ক চন্দনা বাউরিরও। মোটরসাইকেলে করে যখন উনি বেরোচ্ছিলেন, সেই মুহূর্তে ওই যে কিছু বিস্ফোরক উনি নিয়ে যাচ্ছিলেন, সেই বিস্ফোরকগুলি ব্লাস্ট হয়। আরো খবর নেওয়ার চেষ্টা করছি এবং যাতে করে ধামাচাপা না দেওয়া হয়, তার জন্য আমি এই কেসটাকে মানে আমাদের যে এলাকার ওখানে ছেলেরা আছে তাদেরকে বলবো যাতে করে ওনারা নজরে রাখেন এবং আমি নিজেও নজরে রাখবো। আমি জানি না এটা শুভেন্দু বাবুর লোক না দুষ্কৃতী করে আমি বলতে পারবো। বেআইনি খনন কাজ আজকে 5 বছর বন্ধ হয়ে গেছে। আপনার কয়লা বন্ধ হয়ে গেছে, বালি বন্ধ হয়ে গেছে, পাথর বন্ধ হয়ে গেছে, সব তো বন্ধ আছে। তার জন্য তো সব দুষ্কৃতকারীদের দৌরাত্ম বেড়েছে না। আমার সঙ্গে ওই সব কিছু ইয়া করে না। আমরা দুধ ব্যবসা করি, আমাদের গাই আছে। আমার এটা গাই গরু বলে আছে। না, কোনো পার্টি করেনি, কখনো করেনি। আমি তো আসিতে কিছু দেখিনি। যদিও ডিনামাইট বহনের কারণেই বিস্ফোরণ কিনা তা স্পষ্ট নয়। কিভাবে বিস্ফোরণ, ওই ব্যক্তি আদৌ বিস্ফোরক বহন করছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণ স্থলে বিশাল পুলিশ বাহিনী। বিস্ফোরণের কারণ জানতে
বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হতে পারে বলে খবর। শনিবার বিস্ফোরণের প্রতিবাদে শালতোড়া চৌরাস্তা অবরোধ করে বিজেপি। তাদের দাবি, গত কয়েক বছর ধরে শালতোড়ার বিভিন্ন এলাকায় বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ তা ধামাচাপা দিচ্ছে শাসক দল। পুলিশ সঠিক তদন্ত না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি। পাশাপাশি এনআইএ তদন্তের দাবিতে সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। আমরা এর জন্য এনআইএ তদন্তের দাবি করছি এবং আগামী 72 ঘন্টার মধ্যে বাঁকুড়ার পুলিশ প্রশাসনকে এর সম্পূর্ণ কিনারা করে বলতে হবে যে সেই বিস্ফোরক কার কাছ থেকে নেওয়া হয়েছিল, সেই বিস্ফোরক যদি কোনো অবৈধ পাথর খাদানে যাচ্ছিল বা কোনো পাথর খাদানের মালিকের মাধ্যমে তা সেই কাজে ব্যবহার হচ্ছিল, সেই মালিককে প্রকাশ্যে নিয়ে আসতে হবে। মূলত শালতোড়া এলাকায় যে সকল পাথর খাদান রয়েছে সেই পাথর খাদানগুলিতে এই ধরনের ডিটোনেটর বা ডিনামাইট দিয়ে হয়তো ব্লাস্টিংয়ের ঘটনা ঘটানো হয়, তারপরে হয়তো পাথরগুলি তোলা সম্ভব হয়। বাঁকুড়ার শালতোড়া থেকে বিশ্বনাথ ভট্টাচার্য, কলকাতা টিভি। গৌরী ও বৈষ্ণব সমাজের আপত্তির জেরে নবদ্বীপে মঞ্চস্থ করা গেল না চৈতন্য বিমঙ্গল নাটক। চন্দন সেন, কৌশিক চট্টোপাধ্যায়ের নাটকে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে নবদ্বীপের গৌরীয় সমাজ। আর সেই আপত্তিতে চৈতন্য বিমঙ্গলের মঞ্চায়ন বন্ধ করে দিল নবদ্বীপ পুরসভা। নবদ্বীপ রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে 4 দিনের নাট্যমেলায় বাতিল হলো চৈতন্য বিমঙ্গলের শো। শায়কের তরফে আয়োজন করা হয়েছিল ওই নাট্যমেলা। বিক্রি হয়েছিল চৈতন্য বিমঙ্গলের টিকিটও। তবে একেবারে শেষ লগ্নে নাটক মঞ্চস্থ করতে বাধা দেয় পুরসভা। নাটকে বৈষ্ণবদের ধর্মীয় ভাবাবেগ নষ্টের আশঙ্কা করছে গৌরী ও বৈষ্ণব সমাজ। তাদের আর্জিতে নাটক বন্ধের ফতোয়া দেয় পুরসভা। তবে নাটকে চৈতন্যদেবের জীবনকে বিকৃত করা হয়নি বলে দাবি নাট্যকার ও পরিচালকের। আর পুরোপুরি ভুল অভিযোগের উপর ভিত্তি করে নবদ্বীপ পৌরসভার পৌরপতি চেয়ারম্যান, যেহেতু হলটি তাদের, তিনি অনুমতি দেন না এবং তিনি নির্দেশ দেন যে নাটকটা এখানে করা যাবে না, মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। তো আমরা এই ঘটনাটা তীব্র বিরোধিতা করেছি, কারণ আমরা বলেছি যে কোথাও নাটকে এরকম কোনো দৃশ্য নেই, বরঞ্চ চৈতন্যদেবকে আমরা গরিমান্বিতই করেছি। কারণ চৈতন্য একজন যুগ পুরুষ, সত্যি সত্যি বাংলাকে জাগিয়েছিলেন তিনি। চৈতন্যকে আমরা শ্রদ্ধা জানিয়েছি নাটকে, কোথাও চৈতন্যের অবমাননা হয়নি। চৈতন্য বিমঙ্গল তাঁরা দেখেননি, তবে নাটকের স্ক্রিপ্ট দেখে চৈতন্যদেব সম্পর্কিত ভাবাবেগ নষ্ট করা হয়েছে বলে দাবি গৌরী ও বৈষ্ণব সমাজের কর্তাদের। তাদের দাবি, চৈতন্যদেবের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীকে সচিমা সাপের বিষ খাইয়ে হত্যা করেছেন বলে লেখা রয়েছে স্ক্রিপ্টে, অথচ চৈতন্য ভাগবতে বলা হয়েছে সাপের দংশনে মৃত্যু হয়েছে লক্ষ্মীপ্রিয়া দেবীর। না, আমরা নাটকটা দেখিনি সত্যি কথা, কিন্তু আমরা যেটা মানে খবরটা পেয়েছি আমরা স্ক্রিপ্টটাতে, তাতে কিন্তু এই বিষয়টা কিন্তু রয়েছে। আমরা যদিও নাটকটা মঞ্চস্থ হতে দেখিনি, কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমাদের গৌরী বৈষ্ণব সমাজের সকলেই আমরা জানতে পেরেছি যে এরকম ধরনের একটা দৃশ্য উত্থাপন করা হচ্ছে বিষয়টা। সমাজ সংস্কারক ছিলেন চৈতন্যদেব, অথচ ভাবনার সংকীর্ণতার কারণে নবদ্বীপেই আটকে গেল চৈতন্য বিমঙ্গলের মঞ্চায়ন। শিল্পীর স্বাধীনতা, স্বাধীন চিন্তা ভাবনায় বাধা আসায় নিন্দার ঝড় সামাজিক মাধ্যমে। নবদ্বীপ থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। পাশাপাশি যে খবরে নজর রাখবো, ট্রান্সফরমার ঠিক করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বিদ্যুৎ দফতরের কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরেই বিদ্যুতের সমস্যায় নাজেহাল হচ্ছেন গ্রামবাসীরা। বারবার দফতরে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। এর প্রতিবাদেই শুক্রবার অবরোধ হয় জাতীয় সড়ক। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। দীর্ঘদিন ধরেই নেই বিদ্যুৎ সংযোগ। মাঝের মধ্যে বিদ্যুৎ এলেও বেশিক্ষণ স্থায়ী হয় না। বারবার কর্তৃপক্ষকে জানালেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। এমনটাই অভিযোগ জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লীর ধর্মদেব হাই স্কুল এলাকার বাসিন্দাদের। শুক্রবার সন্ধেবেলা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমার সারাতে এলে শুরু হয় ঝামেলা। পুলিশের সামনেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ। ক্ষুব্ধ জনতা অবরোধ করে জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।
আমাদের দাবিটা, আমাদের যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারের যে ইয়েটা আছে ওটা চেঞ্জ করতে হবে। আর যে সমস্ত ক্যাবিনগুলো মানে পুরোপুরি আগুন ধরে মানে গলে গলে পড়তেছে, সম্পূর্ণ লাইনটা আমাদের ক্লিয়ার করতে হবে। স্থানীয়দের দাবি, প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হচ্ছে, এরপরেও বহু এলাকায় বিদ্যুৎ মিলছে না। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের যে ইলেকট্রিক পোলটা আছে সেখানে কোনো ধরনের মানে উন্নত প্রযুক্তির কোনো কিছু নেই, কোনো রকম করে যাচ্ছে তাইভাবে লাইটগুলো দিচ্ছে, আর দুদিন পর পর এরকম করে নষ্ট হচ্ছে। আমরা কমপ্লেন করে কিছু পাচ্ছি না। আজকেও ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে লোক এসে কোনো রকম করে জোড়াতালি দিয়ে কাজ করে চলে যাচ্ছে। আমরা বলেছি যে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে সমস্ত বিষয়টুকু দেখুক, কি বিষয় আছে না আছে, তারপরে আপনারা কীভাবে কী করলে ভালো হয় তা করবেন। কিন্তু অফিসারের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি, যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা হাইরোড অবরোধ করেছি। সমস্যায় জেরবার হয়ে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করেন। পরে পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে। জলপাইগুড়ি থেকে সুজিতদের রিপোর্ট, কলকাতা টিভি। চারটে চারদিক আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।